সরি, গত ক্লাসে যে পড়িয়েছি কেউ কি কিছু পড়েছো? কে কে পড়েছো বলো দেখি। যে ম্যাম আমি একটু রিডিং করেছি। কেউ পড়োনি? মানে যে বইটা দিয়েছিলাম বইটা কেউ ওপেন করাও দেখোনি? যে আজকে কি কি টপিক পড়ানো হলো টপিক গুলো তো অন্তত দেখতে পারতা, তাও দেখোনি। এই হলো তোমাদের অবস্থা, বুঝছো? এত যে বলি কাজ তো হচ্ছে না, কি করতে হবে বলো দেখি। তোমাদেরকে বই পড়াইতে গেলে কি করতে হবে একটু আমাকে সাজেশন দাও তো। ম্যাম এইটা করেন তাহলে আমরা বই পড়বো। আছে কারো কোনো সাজেশন আছে? মানে কি করলে তোমরা বই পড়বা আমাকে একটু বলো। সত্যি আমি খুব চাই, জানো, মনে প্রাণে চাই যে স্টুডেন্টরা বই পড়ুক, কিন্তু এটা তো আমি মানে কি করতে হবে বা আমি কোনো ওয়ে খুঁজে পাচ্ছি না আসলে কি করা উচিত আমার। বই থেকে সব কোশ্চেন পড়বো, বুঝছো? তারপরে তাই না? ঠিক হবে না তখন? এই আমাকে শুনতে পাচ্ছ না তোমরা? রেসপন্স জি করো না। ম্যাম। জি ম্যাম। শোনা যাচ্ছে আমাকে ঠিক মতো? জি ম্যাম। জি ম্যাম। শোনো আমি যে বলি যে মানে এই বই পড়া এগুলো আসলে অনেক বিতর্ক আছে এগুলো নিয়ে। হ্যাঁ, আমি এমন স্টুডেন্ট আমাকে বলেছে যে ম্যাম বই পড়বো তাহলে তো জব সেক্টরে কি হবে, ফিশারিজে তো তেমন জব সেক্টর নাই। এগুলো কিন্তু অনেক কিছুই তো আমাদের মাথায় আসবে, ঠিক আছে? যে বই পড়লাম সারাদিন বইয়ের পিছনে সময় দিলাম, কিন্তু তুমি যখন অনার্স কমপ্লিট করলা তখন দেখলা যে তোমাকে আবার সেই এমপিথ্রি পড়তে হচ্ছে। এগুলো আসলে অনেক কিছুই তর্ক বিতর্ক আছে, ঠিক আছে, আমি বলছি না যে এগুলো নিয়ে কোনো তর্ক বিতর্ক নেই। কিন্তু কেউ যদি মানে পড়তে চায়, আমার মনে হয় যে সে মানে রেগুলার যদি কেউ পড়াশোনা করে বা পড়তে চায়, সে দুটোই পড়তে পারবে। বুঝছো, আমাদের পড়াগুলো কিন্তু এত বেশি না যে এগুলো পড়ার পরে আর অন্য কোনো কিছু পড়া যাবে না। তোমাদের অনেকেই হয়তো এখন এমপি3 পড়ো বা জবের যে রিলেটেড পড়াগুলো সেগুলো পড়ো, কিন্তু আমি বলছি না যে সেগুলো বাদ দিয়ে তোমরা শুধু একাডেমিক বই পড়তে থাকো, সেটাও আমি বলি না। কারণ আমাদের আমি তো চাকরির বাজারে তোমাকে আমি মানে কোনো হেল্প করা বা হয়তো অল্প কিছু হেল্প করতে পারবো, কিন্তু যে মেজরিটি যেটা করে আমাদের, যে অনার্স শেষ করার পরেই সবাই বিসিএস দেয়, ব্যাংকে জব করে, এটা আমাদের একটা ট্রেডিশন হয়ে গেছে। কিন্তু আমাদের তো এই ট্রেডিশন থেকে বের হয়ে আসতে হবে, ঠিক আছে? যদি কেউ মানে এটা যদি শুরু না হয় বা কেউ যদি বের হয়ে না আসতে পারি আমাদের, কিন্তু আস্তে আস্তে মানে ইউনিভার্সিটি গুলোর অবস্থা বা শিক্ষা ব্যবস্থা এগুলো কিন্তু অনেক লস হয়ে যাচ্ছে। যে এত স্টুডেন্ট সবাই যদি বিসিএস এর পিছনে যায় তাহলে একাডেমিক বলো গবেষণা বলো এগুলো কারা করবে? আর একটা দেশের উন্নতির জন্য বা একটা জাতির উন্নতির জন্য কিন্তু গবেষণার কোনো বিকল্প নেই। আমরা কি করি যে আহ, উন্নত বিশ্বে ওরা গবেষণা করে, ওরা সবকিছু বানায়, আমরা জাস্ট সেটা ইউজ করি, কিন্তু আমরা নিজেরা কি বানাতে পারছি বা আমরা নিজেরা কি করতে পারছি? তাহলে ওরা পারছে, আমরা কেন পারছি না? ওদের সাথে আমাদের কি পার্থক্য? তাই না? এই ব্যাপারগুলো তো আছে। এই ম্যাম জন্য আমাদের আমার মনে হয় একাডেমিক যে কারিকুলামে যে শীট দেওয়া এই প্রচলনটা মানে আমারও পছন্দ না বলতে। হ্যাঁ, এটা তো চেঞ্জ করতে হবে, আসলে আমাদেরই চেঞ্জ করতে হবে। এটা হচ্ছে একটা বাইন্ডিং পড়াশোনা, আর যদি আমরা বই পড়তাম তাহলে আমরা অনেক কিছু নলেজ গেদার করতে পারতাম। এক্স্যাক্টলি, এটা এটা আমি আমি সবসময় এই জিনিসটাকে স্প্রেড করার চেষ্টা করি এবং বলার চেষ্টা করি যে প্লিজ তোমরা এই শীত নির্ভর জেনারেশন হইও না, ঠিক আছে? যে শীত নির্ভর জাতি, শীত নির্ভর একটা জেনারেশন যে কতটা ক্ষতিকর, মানে এটা কোনোই কাজে দিবে না তোমার, না তোমার জবে কোনো কাজে দিবে, না তোমার নলেজ কোনো গ্যাদার করবে, না তুমি গবেষণার কোনো কিছু জানবা, কিছুই জানবা না, নাথিং। তুমি যখন বিসিএস এর যদি ফিশারিজের ক্যাডারেও তুমি যাও, তারপরেও দেখবা যে এই পড়াশোনা তুমি যে শীত করে পাশ করেছো এগুলো তোমার কিছুই থাকবে না। তুমি তখন নতুন করে আবার পড়াশোনা শুরু করবে।
যখন তুমি ফিশারিজ ক্যাডারেও যদি তুমি জয়েন করো বা রিটেন দাও, তখন তুমি নতুন করে আবার তোমাকে সবকিছু করতে হবে যদি শুধু শীট করে পাস করে যাও। কিন্তু যদি বই পড়ো তখন কিন্তু তোমাকে নতুন করে সব করতে হবে না, জাস্ট তুমি একটু চোখ বুলাইলেই তোমার সবকিছু মনে চলে আসবে। এই জন্য আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে তোমরা সব সময় মানে পড়ার মধ্যেই থাকো, যে একাডেমিক পড়ো, বাইরের পড়া পড়ো, সবই পড়ো। কেউ যদি এমপি3 পড়তে চাও পড়ো, এটা আমি না বলছি না, কারণ তোমাকে তো জব সেক্টরে তোমাকে কম্পিট করতে হবে। কিন্তু তার মানে যে তুমি একাডেমিক একদমই কিছুই না পড়বা, শুধু 24 ঘন্টা তোমাকে এমপি3 পড়তে হবে, নট নেসেসারি। কেউ যদি লেভেল 1 থেকে সে মানে দুটোকে মেনটেন করে চলে, অবশ্যই সে চলতে পারবে আমি মনে করি। ঠিক আছে, এই জন্য আমাদের একাডেমিক পড়াগুলো তো অনেক বেশি পড়তে হয় না। কেউ যদি রেগুলার 2-3 ঘন্টা করে একাডেমিক পড়ে, তারপরেও সে অনেক বেশি জানতে পারবে। তারপর বাকি সময়টা সে অন্য পড়া যদি পড়তে চায় পড়তে পারবে। এই জন্য আমি এটা বলি যে প্লিজ তোমরা একটু পড়াশোনা করো, হ্যাঁ, যে একটু বইয়ের সাথে লেগে থাকো, সেটা একাডেমিক হোক বাইরের হোক যেটাই হোক, মানে দুটোই দুটোই জানো, যে একাডেমিকও জানো বাইরেও জানো। আল্লাহ না করুক তোমার যদি কোনো হয়ে যেতে পারে, কেউ যদি তোমরা চেষ্টা করো যে না আমি গবেষণা ক্যারিয়ার করব, সে অবশ্যই ভালো কিছু করবে, তাই না? গবেষণায় যে একদমই ক্যারিয়ার করা যায় না তা তো না, অবশ্যই যায়। তোমরা দেশের বাইরে যাও, পিএইচডি করতে যাও, দেশের বাইরে গেলে দেখবা যে আসলে মানে পৃথিবীটা কিভাবে চলছে আর আমরা কিভাবে চলছি। তারা নলেজ কতটা গ্যাদার করতে চায় আর আমরা শুধু পরীক্ষা পাস করতে চাই। এগুলো হচ্ছে মানে তাদের সাথে আমাদের যে পার্থক্য, যার কারণে কিন্তু আমরা নিজেরা আমাদের কোনো ওইভাবে ডেভেলপমেন্ট বলো বা নতুন যে তৈরি করা নলেজ তৈরি করা বা গবেষণার যে কোনো ফলপ্রসূ কিছু আসতেছে, যারা করতেছে তারা তো আসতেছে, কিন্তু এখন যে একটা ট্রেডিশন চালু হয়ে গেছে, এই ট্রেডিশন থেকে বের হইতে হবে। ঠিক আছে, আমরা পড়ি, 20 মিনিট চলে গেছে আমাদের আজকে। মানে এটা স্পেসিফিক লাস্ট চ্যাপ্টার, মানে লাস্ট কন্টেন্ট আর কি। আমরা আজকে মেমোরি সম্পর্কে কিছু জানবো, আর প্রাইমারি এবং সেকেন্ডারি রেসপন্স কি আছে এটা জানবো, আর স্পেসিফিক ইমিউনিটি যে আমরা এই গত কয়েকটা ক্লাস করলাম, এই সবগুলো ক্লাসের একটা ওভারঅল আমরা একটা ফ্লো চার্টের মাধ্যমে দেখবো। ঠিক আছে, আমাদের লার্নিং অবজেক্টিভস এই পর্যন্ত আজকে। আর আমরা যদি দেখি যে মেমোরি আসলে কি, দেখো যে আগে একটু ধারণা ছিল তোমাদের যে প্রথম যখন কোনো অ্যান্টিজেন রেসপন্স মানে অ্যান্টিজেন আসবে, আমরা গত ক্লাসে যখন অ্যান্টিবডি প্রোডাকশন করেছিলাম, ঠিক আছে, তো গত ক্লাসে একটু চিত্রটা মনে করো যে অ্যান্টিবডি প্রোডাকশনের সময় আমরা কি দেখেছিলাম, কিছু মেমোরি সেল আলাদা হয়ে থাকতেছে, তাই না? তো একটা হচ্ছে কিছু সেল প্লাজমা সেল হচ্ছে, আবার কিছু মেমোরি সেল থেকে যাচ্ছে। তাহলে দেখো যে এই যে মেমোরি সেল গুলো থেকে যাচ্ছে, এগুলো হচ্ছে ইম্যাচিউর প্লাজমা সেল। আচ্ছা, আমার একটা স্লাইডটা হয়েছে তো, তাই না? আচ্ছা, ঠিক আছে। এই যে দেখো ইম্যাচিউর প্লাজমা সেল, হ্যাঁ, এই ইম্যাচিউর প্লাজমা সেল গুলো থেকে যাবে, ঠিক আছে। তো এগুলো কতদিন থাকবে দেখো, সাম অফ দিস মেমোরি সেলস রিমেইন ডরমেন্ট আনটিল এ সেকেন্ড মিটিং উইথ দ্য অ্যান্টিজেন। যেগুলো মানে সেকেন্ডারি এক্সপোজার না হওয়া পর্যন্ত বা পরবর্তী কোনো অ্যান্টিজেন মানে সেম অ্যান্টিজেন আবার আসা পর্যন্ত এই প্লাজমা সেলগুলো বা মেমোরি সেলগুলো থেকে যায়, কিন্তু এরা ইম্যাচিউর হিসেবে থাকে, হ্যাঁ, ম্যাচিউর হিসেবে থাকে না। ম্যাচিউর যেগুলো হয় সেগুলো কিন্তু অ্যান্টিবডি তৈরি করে, আর ইম্যাচিউর প্লাজমা সেল এগুলো থেকে যায় ডরমেন্ট অবস্থায়। তারপরে কি হয় যে সেকেন্ড আবার যখন যে সেম অ্যান্টিজেন যদি আবার অ্যাটাক করে, তাহলে কি হয় দেখো যে উইদিন 48 আওয়ার্স, হ্যাঁ, 48 আওয়ার্স এর মধ্যে এই যে ইম্যাচিউর প্লাজমা সেলগুলো ছিল, এই ইম্যাচিউর প্লাজমা সেলগুলো থেকে কি অ্যান্টিবডি তৈরি হওয়া শুরু হয়ে যায়। তার মানে যখন প্রথমে যে যদি অ্যান্টিজেন অ্যাটাক করে, তখন থেকে অ্যান্টিবডি শুরু মানে অ্যান্টিবডি তৈরি হওয়া পর্যন্ত কিন্তু একটা সার্টেন টাইম দরকার হয়। এটা 3 দিন হতে পারে, 4 দিন হতে পারে, মানে 3 থেকে 14 দিন ধরা হয় আর কি, যে এই সময়টার মধ্যে অ্যান্টিবডি তৈরি হয়। বাট যদি সেকেন্ড টাইম আবার সেম অ্যান্টিজেন এক্সপোজার হয়, তাহলে এই যে মানে 48 আওয়ার্স, ঠিক আছে, 48 আওয়ার্স এর মধ্যেই অ্যান্টিবডি তৈরি হওয়া শুরু হয়ে যায়। দেখো আমি যদি একটু দেখাই,
ঠিক আছে, আমি একটু তোমাদেরকে দেখানোর চেষ্টা করি। দেখো যে গত ক্লাসে আমরা দেখেছিলাম কি, যখন অ্যান্টিজেন বি সেলের সাথে অ্যাটাচ হয় তখন কি হয়, বি সেল থেকে বি সেলের ক্লোনাল এক্সপানশন হয়, তাই না? বি সেলের ক্লোনাল এক্সপানশন হয়ে কি হবে, প্লাজমা সেল হবে কিছু। দেখো এভাবে হতে হতে কিন্তু অনেক হয়ে যায়। তাহলে কি হবে, আমরা দেখেছিলাম যে কিছু সেল মেমোরি সেল হিসেবে থেকে যায়। হ্যাঁ, মেমোরি, কিছু সেল মেমোরি, এটা কিন্তু বি সেল, তাই না? বি সেল আর আগের গুলো লিখছি না, কিন্তু বি সেল অ্যান্টিজেন হয়েছে, অ্যাটাচমেন্ট হয়েছে, তারপরে এই বি সেল গুলো ক্লোনাল এক্সপানশন হয়েছে, হয়ে কিছু মেমোরি সেল হিসেবে থাকবে, এবং এই কিছু বি সেল থেকে কি হবে, প্লাজমা সেলে পরিণত হবে। প্লাজমা সেল, হ্যাঁ, এই প্লাজমা সেলগুলো থেকে কি হবে, প্লাজমা সেলগুলো থেকে অ্যান্টিবডি তৈরি হবে, তাই না? এই প্লাজমা সেলগুলো থেকে অ্যান্টিবডি তৈরি হবে। তাহলে দেখো, আমরা যদি একটা গ্রাফের মাধ্যমে দেখানোর চেষ্টা করি যে রেসপন্স, যেটা মেমোরি সেল, মানে এটাকে দুটো ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে প্রাইমারি রেসপন্স, একটা হচ্ছে কি সেকেন্ডারি রেসপন্স। হ্যাঁ, প্রাইমারি রেসপন্স মানে কি প্রথমবার, যে ফার্স্ট এক্সপোজার, আর সেকেন্ডারি রেসপন্স সেকেন্ড টাইম যদি এক্সপোজার হয় বা সেকেন্ড টাইম অ্যান্টিজেন আসে তখন। তাহলে যদি আমরা দেখি যে প্রাইমারি এক্সপোজার, এটা দেখো, এই যে এখান থেকে যদি আমরা বলি যে এখানে ফার্স্ট যে প্রথম যে অ্যান্টিজেনটা অ্যাটাক করেছিল এটা, হ্যাঁ, এরপর থেকে এই যে একটা টাইম, দেখো এই সময়টা এখানে কিন্তু কিরকম সময় লাগবে, 3 থেকে, লিখতে এত অসুবিধা, 3 থেকে 14 দিন। তার মানে এই যে এখানে অ্যান্টিবডিটা শুরু হয়ে, অ্যান্টিবডি তৈরি হওয়া শুরু হয়েছে, হ্যাঁ, তাহলে এর মাঝখানে যে সময়টা লাগবে 3 থেকে 14 দিন সময় লাগবে। তারপরে কিন্তু এই যে অ্যান্টিবডি তৈরি হবে। অ্যান্টিবডি গুলো কোথা থেকে আসবে, এই যে প্লাজমা সেল, এটা থেকে, এই যে প্রথমবার যেটা এক্সপোজার ছিল, হ্যাঁ, এই প্লাজমা সেলগুলো থেকে অ্যান্টিবডি তৈরি হবে যেটা। বাট আমরা যদি সেকেন্ডারি রেসপন্স দেখি, তাহলে কি হবে, এই যে আমরা এখানে দেখলাম যে মেমোরি সেলগুলো থেকে গেল, হ্যাঁ, এই মেমোরি সেলগুলো থেকে আবার ধরো এটা প্রাইমারি রেসপন্স, ধরো যে সেকেন্ড টাইম আবার সেম অ্যান্টিজেনটা অ্যাটাক করলো, হ্যাঁ, তখন কি হবে, এই যে মেমোরি সেলগুলো রয়ে গেল, এখানে যে মেমোরি সেলগুলো রয়ে গেল, এই মেমোরি সেলগুলো থেকে, এই মেমোরি সেলগুলোর ক্লোনাল এক্সপানশন হবে আবারও, এদের ক্লোনাল এক্সপানশন হয়ে প্রচুর পরিমাণে প্লাজমা সেল তৈরি হবে। এই যে এই প্লাজমা সেলগুলো থেকে কি হবে, অ্যান্টিবডি তৈরি হবে। ম্যাম সেকেন্ড বারে হচ্ছে মেমোরি সেল হচ্ছে সরাসরি অ্যান্টিবডি তৈরি সরাসরি করবে কি? অ্যান্টিবডি তৈরি করবে, মানে এই যে এখানে যে মেমোরি সেলগুলো তৈরি হয়েছিল, এই যে দেখো এই মেমোরি সেলগুলো থেকে, এই যে এখান থেকে এই মেমোরি সেলগুলোরই ক্লোনাল এক্সপানশন হবে, এরা এক্সপানশন হয়ে অ্যান্টিবডি তৈরি করবে। তার মানে কি, এই যে আগের যে স্টেপ গুলো ছিল, এই স্টেপ গুলো কিন্তু আর হচ্ছে না, যার কারণে এটাতে সময় কম লাগবে। তাহলে আমরা যদি দেখি এখানে খুব দ্রুত অ্যান্টিবডি তৈরি হবে। দেখো এই যে এখানে যদি ফার্স্ট এক্সপোজার হয়, মানে সেকেন্ড বার এক্সপোজার হলো, এটা তো আমরা ওই যে এখানে দেখছিলাম ফার্স্ট এক্সপোজার, তাহলে এখানে সেকেন্ড এক্সপোজার যখন হবে, তখন এই যে এখানে এই মেমোরি সেলগুলো থেকে এই যে অ্যান্টিবডি গুলো তৈরি হবে, এই যে খুব দ্রুত এখানে এই যে অ্যান্টিবডি তৈরি হবে। হ্যাঁ, ঠিক আছে, তার এখানে যদি 3 থেকে 14 ডেজ, এখানে তোমার 48 আওয়ার্স এর মধ্যে অ্যান্টিবডি তৈরি হওয়া শুরু হবে। তার মানে কি, এটা স্লো, প্রাইমারি রেসপন্সটা হচ্ছে স্লো হবে, আর সেকেন্ডারি রেসপন্সটা খুব কুইকলি হবে। আরেকটা জিনিস, যে প্রাইমারি রেসপন্সে অ্যান্টিবডি একটু এই যে ম্যাগনিটিউডটা বা বিস্তরটা একটু কম থাকে, হ্যাঁ, বাট সেকেন্ডারি রেসপন্স যখন হয় তখন প্রাইমারির চেয়ে অনেক বেশি পরিমাণে অ্যান্টিবডি তৈরি হয়, এই যে এই মেমোরি সেলগুলো থেকে অনেক বেশি পরিমাণে অ্যান্টিবডি তৈরি হয়। ওকে, ক্লিয়ার? সেকেন্ড বারে ম্যাম কত সময় লাগবে বললেন?
যে এই কুইক 48 আওয়ার্স এর মধ্যে শুরু হয়ে যায় অ্যান্টিবডি। জি ম্যাম ঠিক আছে, বুঝতে পেরেছো? জি ম্যাম জি ম্যাম। তাহলে আমরা কি দেখলাম যে সরি প্রাইমারি রেসপন্স মানে মেমোরির যে আমরা দুটো রেসপন্স দেখেছি, একটা হচ্ছে প্রাইমারি রেসপন্স এবং সেকেন্ডারি রেসপন্স। দেখো যে আমি যে ফিগারটা দেখালাম সেটা এখানে আরো সুন্দর করে করা আছে, তোমরা এটা পড়লে বুঝতে পারবে যে এই যে ফার্স্ট এক্সপোজার সেকেন্ড এক্সপোজার। হ্যাঁ, আমি যেভাবে বুঝা যে ফিগারটা একে বুঝা দিলাম এটাই সেটা। আচ্ছা, তোমরা আরেকটু দেখে নিবা তাহলে হয়ে যাবে। তাহলে এখন কিন্তু তোমরা বলতে পারবা যে প্রাইমারি এবং সেকেন্ডারি যে রেসপন্স আছে এটার ক্যারেক্টারিস্টিক্স গুলো কি কি, বলো দেখি একজন। দাঁড়াও আমি প্রাইমারিটা স্লো কাজ করে, সেকেন্ডারিটা ফাস্ট কাজ করে। হ্যাঁ ম্যাম প্রাইমারিটা 3 থেকে 14 দিন সময় লাগবে অ্যান্টিবায়োটিক তৈরি হতে, আর সেকেন্ডারিটা 48 ঘন্টা লাগবে। আর হ্যাঁ, দেখো। সেকেন্ডারিতে বেশি অ্যান্টিবডি মানে জীবাণু কিল করতে পারে, মানে মেমোরি যেহেতু আছে এটা দ্রুত কোষ উৎপন্ন করে, তো ওই জায়গায় হ্যাঁ দ্রুত ইনফিউশন গুলা মানে জীবাণুগুলো ধ্বংস করে। আর হ্যাঁ ফার্স্টে একটু স্লো হয় মানে। হ্যাঁ, যে দেখো যে এখন এটা এখানে সামারিটা যে আমরা এতক্ষণ যে পড়াগুলো পড়ালাম বা এতক্ষণ যে কথাগুলো বললাম সেটার একটা সামারি। হ্যাঁ, যে প্রাইমারি রেসপন্সের কি কি ক্যারেক্টারিস্টিক্স আছে, সেকেন্ডারি রেসপন্সের কি কি ক্যারেক্টারিস্টিক্স আছে, এটা নতুন করে বলার দরকার নেই, তোমরা কিন্তু নিজেরাই বলছো। দেখো যে স্লো, তারপর হচ্ছে লো ইন ম্যাগনিটিউড, শর্ট লিভ। হ্যাঁ, যে প্রাইমারি রেসপন্সটা কিন্তু শর্ট, এটা খুব দ্রুত সময়ের মধ্যেই শেষ হয়ে যায়, আবার সেকেন্ডারি রেসপন্সটা একটু বেশি সময় ধরে থাকে। আর এখানে আছে যে ইমিউনোগ্লোবুলিন এম, যেটা আমরা দেখেছিলাম যে সাব টাইপের মধ্যে প্রাইমারি রেসপন্সটাতে মেইনলি ইমিউনোগ্লোবুলিন এম থাকে, আর সেকেন্ডারি রেসপন্সে জি, এ, ই এগুলো থাকতে পারে। ঠিক আছে, এটা ওভারঅল যে আমরা প্রাইমারি এবং সেকেন্ডারি রেসপন্স দেখলাম সেটা একটা সামারি ক্যারেক্টারিস্টিক্স। ঠিক আছে, দেখো যে এখানে এটা এগুলা কয়টা আছে, ম্যাম ইমিউনোগ্লোবুলিন গুলা কয়টা আছে, মানে আইজিএম, আইজিসি, মানে এই চারটা ছাড়া গত ক্লাসে আরো তো আছে। দেখেছিলাম যে হিউম্যানের ক্ষেত্রে 5টা থাকে আর ফিশের ক্ষেত্রে 3টা। আচ্ছা, ম্যাম প্রাইমারি রেসপন্সের শর্ট লিভডটাকে মানে কি বোঝাইছে শর্ট লিভ দ্বারা? মানে এটা খুব দ্রুত সময়ের মধ্যে আবার শেষ হয়ে যায় অ্যান্টিবডি গুলো, জি তাড়াতাড়ি ম্যাম বুঝতে পেরেছি। অল্প সময়ের মধ্যে শেষ হয়ে যায়, কিন্তু এটার ক্ষেত্রে অ্যান্টিবডিটা একটু বেশি সময় ধরে থাকে, বেশি দিন থাকে। জি ঠিক আছে, আমার মনে হয় বুঝতে পেরেছো। আর এখন আমাদের এই পর্যন্তই যে আমরা স্পেসিফিক যেটা দেখলাম, মেমোরি পর্যন্ত আমাদের স্পেসিফিক পুরোটা কভার হয়েছে। এখন যে ফ্লোচার্টটা তোমরা দেখছো এটা ওভারঅল মানে পুরো স্পেসিফিক ডিফেন্স মেকানিজমকে একটা ফ্লোচার্টের মধ্যে দেখানো হয়েছে। হ্যাঁ, যে আমি এতদিন মানে গত যে 4-5টা 5-6টা ক্লাসে যা যা পড়িয়েছিলাম, যে দেখো প্রথম থেকে যদি আমরা দেখি ফ্লোচার্টে যে হিউমোরাল এবং হচ্ছে সেল মেডিয়েটেড, এখানে এটা আছে যে হিউমোরাল থেকে কিভাবে অ্যান্টিবডি তৈরি হচ্ছে দেখো ফাইনালি, এবং সেল মেডিয়েটে যে অ্যাক্টিভ সাইটোটক্সিক টি সেল কিভাবে কিল করছে, তারপর মাঝখানে যে অ্যান্টিজেন ম্যাক্রোফেজ, ম্যাক্রোফেজের মধ্যে যে অ্যান্টিজেন প্রেজেন্টেশনটা বলেছিলাম যে আমি গত ক্লাসে, যে কিভাবে অ্যান্টিজেনটা প্রেজেন্ট হচ্ছে, এসব কিছু এই মানে ওভারঅল একটা ফ্লো চার্ট। হ্যাঁ, তোমরা নিজেরা এটা পড়লে বুঝতে পারবে, অসুবিধা নেই, যে এতদিন যা যা পড়েছি সবগুলো এখানে আছে। হ্যাঁ, এটা তোর পড়ে দিতে হবে না, তাই না? পড়াতে হবে এটা, না পড়াতে হবে। ম্যাম একটু দেখায় দেন ভালো হয়। ভালো হ্যাঁ, হবে। এটাই যে তোমরা এটা নিজেরা দেখলে বুঝবা। দেখো যে এই যে অ্যান্টিবডি মেডিয়েটেড ইমিউন রেসপন্স, সেল মেডিয়েটেড ইমিউন রেসপন্স, অ্যান্টিবডি মেডিয়েটেড ইমিউন রেসপন্সে কি হবে, যে এই যে বি সেল থেকে প্লাজমা সেল হবে, প্লাজমা সেল থেকে অ্যান্টিবডি হবে। হ্যাঁ, এটা একটা পার্ট গেল। আবার সেল মেডিয়েটেড ইমিউনিটি থেকে দেখো যে অ্যান্টিজেন, ইনফেক্টেড সেল থেকে কি হবে, সাইটোটক্সিক টি সেল। এই যে হেল্পার সেল এর পাশে আছে, হেল্পার সেল কি করবে, সাইটোটক্সিক টি সেলকে স্টিমুলেট করবে। এই সাইটোটক্সিক টি সেল আবার হচ্ছে কি সাইটোটক্সিক টি সেলকে অ্যাক্টিভ করবে, অ্যাক্টিভ হবে সাইটোটক্সিক টি সেলটা। তারপর এই পাশে আছে হচ্ছে মেমোরি সেল, এই যে মেমোরি বি সেল থেকে প্লাজমা সেল, মানে এই সবগুলো আর কি ইন্টারকানেক্টেড করে একটা ফ্লো চার্ট করা আছে। হ্যাঁ, সব এই যত মানে প্রথম থেকে যা কিছু করেছিলাম তার একটা সারসংক্ষেপ।
এটা একটু দেখে নিও, তাই হবে। এটা সেম, ঠিক আছে। আমাদের স্পেসিফিক শেষ হলো। সরি, আমাদের মধ্যে ভিডিও আছে। আমার এখানে একটা ভিডিও আছে, বাট আমি তো ভিডিওটা দেখাতে পারছি না। সরি, এটা ওপেন হচ্ছে না। আচ্ছা, অন্য একদিন দেখা দিব। হ্যাঁ, এটা আমি ওপেন করতে পারছি না এখানে। ম্যাম ওটা কি রিলেটেড ছিল? এটা ওই যে স্পেসিফিক এর মানে এগুলো স্পেসিফিক ডিফেন্স মেকানিজমের একটা ভিডিও ছিল। ওকে, মানে ফোল্ডারে যে কোথায় আছে তাও ভুলে গেছি। আচ্ছা, আমি দেখাই দিব নেক্সট সময়। ওকে, আমাদের স্পেসিফিক কভার হয়েছে। স্পেসিফিক থেকে কারো কোনো কিছু জানার আছে? ওকে, জানা না থাকলে আমি আজকে একটা ছেড়ে যাওয়া টপিক সম্পর্কে একটু দেখাবো। আজকে স্পেসিফিক আমাদের শেষ, হ্যাঁ। আর এখন আমাদের আরেকটা নতুন টপিক, এটা হচ্ছে আমাদের যেহেতু সময় আছে, আমরা এই টপিকটা শেষ করে ফেলতে পারবো ইনশাল্লাহ। শেষ করে দিই এটা। আমাদের একটা টপিক আছে যে আমরা কিন্তু দেখলাম নন স্পেসিফিক এবং স্পেসিফিক দুটো ওভারঅল ফিশের ক্ষেত্রে, হ্যাঁ। কিন্তু আমাদের যেহেতু শ্রিম্পটাও একটা ইম্পর্টেন্ট স্পেসিস, শ্রিম্প নিয়ে আমরা অনেক কাজ করি বা ফিশের ক্ষেত্রে অনেক কাজ করা হয়। তো শ্রিম্পের ইমিউন সিস্টেমটা আমরা একটু অ্যাট এ গ্লান্স একটু দেখার চেষ্টা করবো। হ্যাঁ, এখানে আমাদের এটার লার্নিং অবজেক্টিভসটা লেখা হয়নি। আমাদের এটা হচ্ছে যে ইমিউন রেসপন্স অফ শ্রিম্প। হ্যাঁ, যে শ্রিম্প তো জানোই তোমরা যে এটা খুব ভ্যালুয়েবল একটা প্রোডাক্ট। তাহলে শ্রিম্পের আমাদের ইমিউন সিস্টেমটা কিরকম, হ্যাঁ, আমরা এটা একটু দেখবো। তো এখানে যদি আমরা দেখি, তোমরা যে যে চিত্রটা যদি দেখো, যে এটাকে ইমিউন সিস্টেম বা ইমিউন রেসপন্সকে দুই ভাগে ভাগ করা হয়। হ্যাঁ, একটা হচ্ছে ভার্টিব্রেটের ক্ষেত্রে, একটা হচ্ছে ইনভার্টিব্রেটের ক্ষেত্রে। তো আমরা এতদিন পর্যন্ত যেটা দেখেছিলাম যে আমরা কি নন স্পেসিফিক করেছিলাম এবং স্পেসিফিক অথবা অ্যাডাপটিভ রেসপন্স করেছিলাম। এটা হচ্ছে ভার্টিব্রেটের ক্ষেত্রে এই দুটো রেসপন্স কাজ করে, হ্যাঁ, নন স্পেসিফিক এবং স্পেসিফিক দুটোই। বাট যদি আমরা ইনভার্টিব্রেটের ক্ষেত্রে দেখি, যে ইনভার্টিব্রেটের ক্ষেত্রে শুধুমাত্র নন স্পেসিফিক রেসপন্সটাই কাজ করে। ঠিক আছে, যে ইনভার্টিব্রেটের ক্ষেত্রে যে স্পেসিফিক বা অ্যাডাপটিভ যেটা আমরা পড়লাম এই আজকে পর্যন্ত, সেই অ্যাডাপটিভ বা স্পেসিফিকটা ইনভার্টিব্রেটের ক্ষেত্রে কাজ করে না, বা তাদের এই ডিফেন্স মেকানিজমটা নেই। তাদের শুধুমাত্র নন স্পেসিফিক ডিফেন্স মেকানিজমটাই আছে। তারা নন স্পেসিফিক ডিফেন্স মেকানিজমের মাধ্যমে ডিফেন্স কাজকর্ম করে থাকে। ঠিক আছে, তো তাহলে আমরা ক্লাসটা মানে ইনভার্টিব্রেটকে আমরা একটা মডেল বা একটা যদি রেসপন্সিভ যেটা আমরা সেটা শ্রিম্প দেখবো, যে কারণ সব ইনভার্টিব্রেট তো আমাদের আসলে দেখা সম্ভব না। আমরা একটা রিপ্রেজেন্টেটিভ হিসেবে শ্রিম্পেরটা আমরা দেখবো, যে শ্রিম্পের ইমিউন সিস্টেমটা কিভাবে কাজ করছে। তাহলে আমরা কি জানলাম, যে শ্রিম্পের ইমিউন সিস্টেম বা ইমিউন ফাংশন হচ্ছে কি নন স্পেসিফিক, শুধুমাত্র স্পেসিফিক নেই। হ্যাঁ, তাহলে দেখি যে নন স্পেসিফিক যদি আমরা দেখি, শ্রিম্পের নন স্পেসিফিক এর মধ্যে কি কি আছে। যে এটা খুবই ছোট, হ্যাঁ, আমরা এত ডিটেলস কিন্তু পড়বো না, যেহেতু আমরা স্পেসিফিক কিন্তু অনেক ডিটেলস আমরা আলোচনা করেছি, আগে পড়ে এসেছি। হ্যাঁ, কয়েকটা ক্লাস মিলে আমরা স্পেসিফিক ডিফেন্স মেকানিজম পড়েছি, নন স্পেসিফিক ডিফেন্স মেকানিজমও পড়েছি প্রথম দিকে। তাহলে আমরা শ্রিম্পের ক্ষেত্রে যে কিভাবে কাজ করছে, এটা বেসিক জিনিসটা একটু দেখবো। যে শ্রিম্প যেহেতু আমাদের কি একটু ডিফারেন্ট, তাই না, যে আমরা ফিশ গুলো যে অন্য ফিশ গুলো যে আছে সবগুলো ভার্টিব্রেট, কিন্তু শ্রিম্প হচ্ছে কি ইনভার্টিব্রেট।
তাহলে ইনভার্টিব্রেটের ক্ষেত্রে আমরা যেটা দেখলাম যে শুধু নন স্পেসিফিক ডিফেন্স মেকানিজমটা কাজ করবে, বাট নন স্পেসিফিক ডিফেন্স হলেও যে ভার্টিব্রেটের ক্ষেত্রে যে নন স্পেসিফিকটা আছে, ইনভার্টিব্রেটের নন স্পেসিফিকটা একটু ডিফারেন্ট হবে, কারণ এটা তো সব ধরনের মেকানিজম গুলো একটু ডিফারেন্ট থাকে, তাই না? তাহলে আমরা নন ইনভার্টিব্রেট বা শিম্পের যদি আমরা দেখি কি কি আছে, যে সেলুলার রেসপন্স, হিউমোরাল রেসপন্স, এটা মোর সেম আমরা আগে যেটা দেখেছিলাম, কিন্তু শ্রিম্পের সেলুলার রেসপন্সে কি কি আছে দেখো, ফ্যাগোসাইটোসিস, তারপর আছে এনক্যাপসুলেশন, একটা আছে নডিউলস ফরমেশন। হ্যাঁ, এই তিনটা ফাংশনের মাধ্যমে শ্রিম্পের সেলুলার রেসপন্সটা কাজ করে। আর হিউমোরাল রেসপন্স যদি আমরা দেখি, সেটা হচ্ছে ফেনল অক্সিডেজ অ্যাক্টিভিটি, তারপর আছে অ্যাগ্লুটিনিন, তারপর আছে ফ্রি রেডিক্যালস, দেন অ্যান্টিমাইক্রোবিয়াল পেপটাইড। হ্যাঁ, এই অ্যাক্টিভিটি গুলোর মাধ্যমে শ্রিম্পের ডিফেন্স মেকানিজম হয়ে থাকে। তাহলে আমরা আরেকটু ডিটেইলস যদি দেখি, যে এখানে আসলে অনেক কথাবার্তা আছে, এগুলো তোমরা সিম্পল কথাবার্তা পড়লে বুঝবা, এত কিছু আমার বলে বলে দিতে হবে না। যে তোমরা হয়তো জানো যে শ্রিম্পের ব্লাড যেটা আছে, ব্লাডকে কি বলা হয়, ইনভার্টিব্রেটের ব্লাডকে কি বলে, হেমোলিম্ফ। হ্যাঁ হিমোলিম্ফ। হ্যাঁ, তাহলে যে হেমোলিম্ফ আছে, যে শ্রিম্পের ব্লাডকে আমরা হেমোলিম্ফ বলি, এবং ব্লাড সেল গুলোকে বলা হয় কি, হেমোসাইট। হ্যাঁ, তাহলে যে শ্রিম্পের যে ডিফেন্স মেকানিজমটা মেইনলি কি দেখো, এখানে আছে যে লেকটিন, দেখো যে আমার পয়েন্টটা দেখো, যে এদের হেমোলিম্ফে লেকটিন নামে একটা কম্পাউন্ড থাকে, ঠিক আছে? যে শ্রিম্পের ব্লাডের মধ্যে কি থাকে, লেকটিন। এই লেকটিনটার প্রপার্টিজ কি আছে দেখো, যে লেকটিন কি করতে পারে, সে ফরেন কোন এজেন্টকে রিকগনাইজ করতে পারে। এখানে লেকটিন সম্পর্কে কিছু কথাবার্তা আছে, তোমরা এগুলো পড়লে বুঝতে পারবা। হ্যাঁ, যে লেকটিন কি করে, কি প্রপার্টিজ কি এটা। তাহলে লেকটিন কি করে, যে সে ফরেন পার্টিকেলস কে রিকগনাইজ করতে পারে। হ্যাঁ, দেন লেকটিন উইল অ্যাগ্লুটিনাইজ ইট এন্ড ইনএফেক্টিভ, ঠিক আছে? যে ফরেন পার্টিকেল কে সে রিকগনাইজ করতে পারে, এটার সাথে এটাকে অ্যাগ্লুটিনেট করতে পারে, বা এটাকে ইনএফেক্টিভ করে দিতে পারে। তাহলে এটা একটা মেকানিজম গেল, যে শ্রিম্পের যদি আমরা দেখি যে ফরেন পার্টিকেলস যদি থাকে শ্রিম্পের বডিতে বা আসে, তাহলে সে কিভাবে সেটার সাথে রিঅ্যাক্ট করে, যে তার ব্লাডে যে হেমোলিম্ফের মধ্যে লেকটিন নামে একটা কি কম্পাউন্ড আছে, সেই লেকটিন সেই ফরেন পার্টিকেলস কে রিকগনাইজ করতে পারে এবং সেটাকে ইনএফেক্টিভ করে দিতে পারে। হ্যাঁ, এটা একটা গেল। তারপর আরেকটা আছে যে কি করে, আর হচ্ছে আরেকটা দেখো এখানে, এগুলো সিম্পল কিছু কথাবার্তা। হ্যাঁ, তোমরা এগুলো পড়লে বুঝবা। আরেকটা আছে দেখো, যে একটা কি করে, another characteristics of lectin is once bound to sugar on the foreign agent, the complex is easily phagocytized. তার মানে কি, যে লেকটিন যখন একটা এজেন্টের সাথে বাইন্ড করে, তখন সেই এজেন্টটা বা সেই পার্টিকেলটা খুব দ্রুত ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ার মধ্য দিয়ে যায়, বা দ্রুত ফ্যাগোসাইটাইজড হয়ে যায়। যে হেমোসাইট যে আছে, এই হেমোসাইটের কিন্তু ফ্যাগোসাইটোসিস প্রপার্টিস আছে। হ্যাঁ, যে ফ্যাগোসাইটোসিসের মাধ্যমেও ফরেন পার্টিকেল গুলোকে তারা ডিস্ট্রয় করে দিতে পারে। তারপর দেখো যে হেমোসাইটের যদি আমরা তিনটা টাইপ দেখি, যে হেমোসাইটের যে তিনটা টাইপ, একটা হচ্ছে কি হায়ালিন হেমোসাইট, এটার ফাংশনটা হচ্ছে ফ্যাগোসাইটোসিস। তারপর আছে সেমি গ্রানুলার হেমোসাইট, এটা কি করে, অ্যাবিলিটি টু প্রডিউস মেলানিন। হ্যাঁ, সেমি গ্রানুলার হেমোসাইট মেলানিন তৈরি করতে পারে। আরটা আছে গ্রানুলার হেমোসাইট, এটার প্রপার্টিস হচ্ছে মেলানিন তৈরি করা। তাহলে আমরা কি শ্রিম্পের হেমোসাইটকে তিনটা টাইপে বিভক্ত করতে পারি। একটা হচ্ছে হায়ালিন হেমোসাইট, যেটার প্রপার্টিস হচ্ছে ফ্যাগোসাইটোসিস, দেন সেমি গ্রানুলার এবং গ্রানুলার। হ্যাঁ, এই দুটো প্রপার্টিস হচ্ছে মেলানিন তৈরি করে। তাহলে আমরা প্রথমে দেখেছিলাম কি কিভাবে, একটা হচ্ছে ফেনল অক্সিডেজ অ্যাক্টিভিটি, আমরা কি দেখলাম যে লেকটিনের মাধ্যমে ডিফেন্স মেকানিজম করতেছে। হ্যাঁ, তারপর আছে হচ্ছে ফেনল অক্সিডেজ অ্যাক্টিভিটি। তাহলে এই অ্যাক্টিভিটিটা কি, আমরা কি দেখলাম যে মেলানিন তৈরি করে হচ্ছে সেমি গ্রানুলার এবং গ্রানুলার। হ্যাঁ, এই ফেনল অক্সিডেজ অ্যাক্টিভিটির মধ্যে কি হয় দেখো, এই সিস্টেমটাতে যে মেলানিন প্রোডাকশন, হ্যাঁ
যখন এই ফেনোলক্সিডেজ সিস্টেমটা অ্যাক্টিভ হবে তখন এই যে মেলানিন তৈরি হবে। হ্যাঁ, শিল্পের বডিতে সেমি গ্রানুলার বা গ্রানুলার হেমোসাইট থেকে মেলানিন তৈরি হবে। তাহলে এই মেলানিনটা কি করবে দেখো, মেলানিনের ফাংশন হচ্ছে যে ডার্ক ব্রাউন মেলানিন পিগমেন্ট রেসপন্সিবল। তাহলে মেলানিন পিগমেন্টটা কি করে, ফরেন পার্টিকেলস গুলোকে কি ইনঅ্যাক্টিভ করে দিতে পারে, তারপরে সেগুলোকে মানে তাদের স্প্রেডটাকে বন্ধ করে দিতে পারে, প্রিভেন্টিং দেয়ার স্প্রেড। হ্যাঁ, আরটা কি করে যে কিউটিকুলার কোনো ড্যামেজ যদি হয় সেটাকেও সে কিছুটা করে দিতে পারে আর কি, হিল করে দিতে পারে। তার মানে আমরা কি দেখলাম যে ফেনোলক্সিডেজ অ্যাক্টিভিটি, হ্যাঁ এই ফাংশনটা বা এই সিস্টেমটা যখন শ্রিম্পের বডিতে অ্যাক্টিভ হবে তখন কখন অ্যাক্টিভ হবে দেখো, মানে মাইক্রোবস বা অ্যান্টিজেন বা যে মানে ফরেন কোনো পার্টিকেলস যদি ইনভাইট হয় তখনই এই ফেনোলক্সিডেজ সিস্টেমটা অ্যাক্টিভ হয়ে যাবে। হ্যাঁ দেখো, ইট ক্যান বি অ্যাক্টিভেটেড বাই মিনিমাম প্রেজেন্স অফ মাইক্রোবস। ঠিক আছে, যে মাইক্রোবস যদি আসে তখনই এই ফেনোলক্সিডেজ সিস্টেমটা অ্যাক্টিভ হবে। হ্যাঁ, আর ফেনোলক্সিডেজ সিস্টেমটা যখন অ্যাক্টিভ হবে তখন কি হবে, যে গ্রানুলার এবং সেমি গ্রানুলার হেমোসাইট থেকে মেলানিন তৈরি হবে। ঠিক আছে, এই মেলানিনটা কি করবে, ফরেন পার্টিকেল গুলোকে ইনঅ্যাক্টিভ করে দিবে। হ্যাঁ, ক্লিয়ার? জি ম্যাম। দেন কি আছে দেখো, ফ্রি রেডিকেলস। হ্যাঁ, যে ফ্যাগোসাইটোসিস হয়, আমরা যে দেখলাম যে হেমোসাইট কি ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ার মাধ্যমে ফাংশন করে। তাহলে যখন ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া মানে চলে বা ফ্যাগোসাইটোসিসের মাধ্যমে যখন ফরেন পার্টিকেলস গুলো ডিস্ট্রয় হয় সেখানে কিছু ফ্রি রেডিকেল তৈরি হয়। হ্যাঁ, যে ফ্যাগোসাইটোসিস পদ্ধতির যে প্রসেসটা, এই প্রসেসের যে লাস্ট স্টেপটা ডাইজেশন, যে প্যাথোজেন গুলো যখন ডাইজেশন হয় তখন কিছু ফ্রি রেডিকেল তৈরি হয়। হ্যাঁ, এই ফ্রি রেডিকেল গুলো আবার কি করতে পারে দেখো, দিস ফ্রি রেডিকেলস ডিরেক্টলি কিল দ্য ইনভাইটিং অর্গানিজমস। এই ফ্রি রেডিকেল গুলো সরাসরি মাইক্রো অর্গানিজমকে কিল করতে পারে, তাই না? তার মানে কি দেখলাম আমরা, যে লেকটিন সে কিল করতে পারে, ফ্যাগোসাইটোসিসের মাধ্যমে সাহায্য করে। আবার কি হয়, ফেনোলক্সিডেজ সিস্টেমের মাধ্যমেও মাইক্রো অর্গানিজম ইনঅ্যাক্টিভ হচ্ছে। আবার কি হচ্ছে, ফ্রি রেডিকেলের মাধ্যমেও মাইক্রো অর্গানিজম গুলো কিল হচ্ছে। বাট এখানে ফ্রি রেডিকেলের আরেকটা সমস্যা কি দেখো, যে ফ্রি রেডিকেল গুলো হচ্ছে নিজেদের মানে ডু নট ডিসক্রিমিনেট হোস্ট সেল ফ্রম মাইক্রোবস। মানে হোস্টের যে সেলগুলো আছে, যে শিপের যে সেল এবং ফরেন যে সেল বা ফরেন যে পার্টিকেল, এটার মধ্যে সে আবার করতে পারে না, মানে চিনতে পারে না কোনটা হচ্ছে নিজের হোস্ট সেল আর কোনটা হচ্ছে ফরেন পার্টিকেল, এটা সে আইডেন্টিফাই করতে পারে না ফ্রি রেডিকেল। বাট এটা তাহলে এটা একটা প্রবলেম না, যদি সে হোস্ট সেল গুলোকে কিল করে দেয় তাহলে এটা একটা সমস্যা হবে না? জি জি ম্যাম। ম্যাম, তবে তো আমরা জানি এমনিতে ফ্রি রেডিকেল শরীরে থাকাই ক্ষতিকর, তো উপকার আছে। বাট এই ফ্রি রেডিকেল গুলো আবার এদেরও ম্যানেজমেন্ট সিস্টেম আছে, সেটা হচ্ছে দেখো যে অ্যান্টিঅক্সিডেন্ট আছে, যে অ্যান্টিঅক্সিডেন্ট গুলো কিন্তু আমার ফ্রি রেডিকেলকে ম্যানেজ করে। হ্যাঁ, এই ফ্রি রেডিকেল গুলো যে রেগুলেট হবে মেকানিজম, অ্যান্টিঅক্সিডেন্ট মলিকিউল থাকে। হ্যাঁ, যে সেই অ্যান্টিঅক্সিডেন্ট মলিকিউল গুলো যে ফ্রি রেডিকেল গুলোকে আবার ম্যানেজ করে যাতে তারা হোস্ট সেলকে কিল করতে না পারে। এটা কিন্তু আমাদের নরমাল মানে ফিজিক বা হিউম্যানের ক্ষেত্রেও কিন্তু এটা হয়, যে ফ্রি রেডিকেল কিন্তু তোমার যে স্কিন সেল এগুলো কিন্তু ড্যামেজ করে দেয়। এর জন্য বেশি বেশি অ্যান্টিঅক্সিডেন্ট ইউজ করতে বলে বা অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ খাবারগুলো খেতে বলে, তাই না? যাতে ফ্রি রেডিকেলের মাধ্যমে যে ড্যামেজটা, এই ড্যামেজটা কম হয় বা না হয়। তো শিল্পের ক্ষেত্রেও সেই মেকানিজমটাই কাজ করে। এরপরে লাস্ট, সম্ভবত এটা আমাদের লাস্ট, তাহলে আর কয়েকটা বাকি আছে আমাদের, যে আমরা দেখলাম যে লেকটিনের মাধ্যমেও হচ্ছে ডিফেন্স মেকানিজম হচ্ছে, আবার ফেনোলক্সিডেজ অ্যাক্টিভিটি এটার মাধ্যমে হচ্ছে, তারপর কি দেখলাম ফ্রি রেডিকেল এটার মাধ্যমে ডিফেন্স মেকানিজম হচ্ছে। এবং লাস্ট আমরা কি দেখবো, যে ফ্যাগোসাইটোসিস, যে সেলুলার যেটা আমরা দেখেছিলাম, আমরা যেটা যে লাস্ট তিনটা দেখলাম এই তিনটা ছিল হিউমোরাল, তাই না? যে ফ্রি রেডিকেল, ফেনোলক্সিডেজ, ল্যাকটিন, এই তিনটা কিন্তু হিউমোরাল। আর সেলুলারের মধ্যে আছে ফ্যাগোসাইটোসিস, এনক্যাপসুলেশন, একটা হচ্ছে নডুল ফর্মেশন। হ্যাঁ, তো ফ্যাগোসাইটোসিস তো এটা নরমাল, আমরা যেটা আগে পড়েছিলাম সেটাই।
সেই প্রসেসের মাধ্যমেই ডিফেন্স মেকানিজম হবে। আর এনক্যাপসুলেশন দেখো কি, এনক্যাপসুলেশন হচ্ছে কি যে যদি কোনো মানে একটু লার্জ টাইপের পার্টিকেল হয় বা লার্জ মাইক্রোবস হয়, তখন এনক্যাপসুলেশন, এই যে রেড কালার যেটা, এটা হচ্ছে মাইক্রোবস বা ফরেন পার্টিকেলস। তাহলে এই ফরেন পার্টিকেলস এর পাশে দেখো এই যে গ্রিন কালার, যে এগুলো সব হচ্ছে হেমোসাইট, তাই না? হেমোসাইট, অনেকগুলো হেমোসাইট এই একসাথে কাজ করে যখন কোনো লার্জ কোনো পার্টিকেল যদি আসে। এটা এটা হচ্ছে এনক্যাপসুলেশন বলা হয়। আর এটা হচ্ছে যে ছোট কোনো পার্টিকেল, দেখো যে লাস্ট সি নাম্বারটা, যে নডুল ফর্মেশন, এখানেও অনেকগুলো হেমোসাইট একসাথে কাজ করবে। যে ছোট ছোট যদি টাইনি পার্টিকেলস গুলো হয় বা মাইক্রো ছোট ছোট পার্টিকেলের ক্ষেত্রে তোমার এই যে নডুল ফর্মেশন, যে অনেকগুলো হেমোসাইট একসাথে কাজ করবে। তাহলে এই যে হেমোসাইট কি ব্লাড, তাই না? ব্লাড সেল গুলোকে বলা হয় হেমোসাইট। তাহলে হেমোসাইট কি করবে? ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে প্যাথোজেনকে কিল করতে পারবে বা ফরেন পার্টিকেলস কে ডিস্ট্রয় করতে পারবে, অথবা এনক্যাপসুলেশন ফর্মেশন করতে পারবে, আর এটা হচ্ছে নডুল ফর্মেশন করতে পারবে। এগুলো সবগুলোই কি মানে ফরেন পার্টিকেলস কে ডিস্ট্রয় করার একটা প্রসেস। ঠিক আছে, তাহলে আমরা কি দেখলাম যে শ্রিম্পের ডিফেন্স মেকানিজম এগুলোই। হ্যাঁ, এর যে নন স্পেসিফিক করে ঠিক আছে, কিন্তু আমরা যে ভার্টিব্রেটের ক্ষেত্রে যে নন স্পেসিফিক দেখেছিলাম সেটাও এটার সাথে অনেক পার্থক্য। যে ভার্টিব্রেটের তো নন স্পেসিফিক আরো বেশি ডেভেলপ, কিন্তু শ্রিম্পের নন স্পেসিফিক কিন্তু এত বেশি ডেভেলপ না, তাই না? যেটা আমরা দেখলাম যে শুধুমাত্র যে লেকটিনের মাধ্যমে করতেছে ফ্রি রেডিক্যাল ফেনোলক্সিডেজ অ্যাক্টিভিটি, আর হেমোসাইটের যে ফ্যাগোসাইটোসিস প্রসেস, এই কয়েকটার মাধ্যমে কিন্তু সে ডিফেন্স মেকানিজমে অংশগ্রহণ করতে পারে বা বডিকে প্রোটেক্ট করতে পারে। ঠিক আছে, ক্লিয়ার? তবে মানে একটা কথা লাল বলছিলেন যে অংশটা প্যাথোজেন ম্যাম। হ্যাঁ হ্যাঁ, লালটা প্যাথোজেন, রেড কালার হচ্ছে প্যাথোজেন, আর ম্যাম, গ্রিনটা হচ্ছে তোমার হেমোসাইট। হ্যাঁ বলো, আর কিছু জানার আছে কারো? জি ম্যাম, জানা ছিল ওই যে আপনি যে বলছিলেন মেলানিন যে একটা ছিল ওইটা ফেসে ব্রাউন কালার সৃষ্টি করে, তো ওই ব্রাউন কালার কিভাবে মানে প্রতিরোধ করে এটা? মানে ওইটা তো শুধু ত্বকের কালারটা চেঞ্জ হয়, ঠিক না? হ্যাঁ, এটা তোমার হচ্ছে ডার্ক ব্রাউন পিগমেন্ট, মানে এই যে ইয়ের যেটা, এটার আবার ই প্রপার্টিসও আছে তোমার, মানে ডিফেন্স প্রপার্টিস আছে, যে শুধুমাত্র যে এটা কালার হয়ে কালারেশনে যে চেঞ্জ সেটাও না, এটা ডিফেন্স প্রপার্টিসও আছে। ঠিক আছে, তুমি দেখবা যে হচ্ছে ইয়ে এটা বলা হয় না যে যাদের স্কিন একটু ডার্ক কালার তাদের কিন্তু স্কিন ডিজিজ গুলো কম হয়, আর যারা একটু হোয়াইট বেশি তাদের কিন্তু স্কিন ডিজিজ গুলো বেশি হয়। এটা কারণ কিন্তু এটা যে মেলানিন, তোমার যে ডার্কে তো মেলানিন বেশি থাকে, তাই না? ডার্ক স্কিনে তো মেলানিন বেশি থাকার কারণে কিন্তু স্কিন ডিজিজ গুলো কম হয়। কিন্তু ইউরোপের ক্ষেত্রে, ইউরোপে যারা যারা হোয়াইট আর কি, স্কিন হোয়াইট কালার, তাদের কিন্তু স্কিন ডিজিজ গুলো বেশি হয়, কারণ ওদের মেলানিনটা থাকে না, তো তো ওদের প্রোটেকশনটা একটু কম থাকে। জি ও ম্যাম। আচ্ছা, এর জন্য কি নেগ্রোরা বেশি শক্তিশালী? হ্যাঁ হ্যাঁ, এই জন্য দেখবা ব্ল্যাকরা কিন্তু বেশি স্ট্রং হোয়াইটদের চেয়ে। জি ম্যাম। ম্যাম একটা কোশ্চেন ছিল। বলো। ম্যাম বর্তমানে কি যে শ্রিম্প কালচার এটা কি ওশেনে করা হচ্ছে? শিপ কালচার ওশেনে করা হচ্ছে কিনা, জি ম্যাম। ওটাও তোমার যে ইয়েতে করা হয়, ওশেনে একদম গভীরে তো করে না। ওশেনে তোমার যে শ্যালো যে পোর্শনটা আছে, এই জি পোর্শনে যে ঘের যে আছে, ঘের গুলো শিম্পে যে ঘেরে ঘেরে কালচার করে, তো একদম যে ওশেনে তোমার একদম ভিতরে যাওয়া সেটা করে। ওশেন থেকে যে কালচার মানে ক্যাপচার যেটা সেটা করে, কিন্তু কালচার যেটা সেটা হচ্ছে তোমার ঘেরে হয়, কোস্টাল যে এরিয়াটাতে, কোস্টাল এরিয়ার ঘের গুলো আছে সেই ঘের গুলোতে শিপ কালচার করে। ম্যাম শ্রিম্পকে কি আমরা ফ্রেশ ওয়াটারে কালচার করতে পারবো না? দুটো তো মানে ফ্রেশ ওয়াটার শ্রিম্প যেটা সেটা তো ফ্রেশ ওয়াটারই হবে, আর মেরিন স্যালাইন ওয়াটার যেটা সেটা স্যালাইন ওয়াটারে হবে। দুটো শ্রিম্প আর প্রনের ক্ষেত্রে, শ্রিম্প আর প্রনের পার্থক্য তো জানো। ম্যাম ওটা একটু যদি বলতেন আমার সুবিধা হতো, মানে আমি শুধু গুলাই ফেলি শ্রিম্প আর প্রন নিয়ে। প্রনটা হচ্ছে তোমার যেটা ইয়েতে হয়, ফ্রেশ, সরি
একটা হচ্ছে ফ্রেশ ওয়াটারে আর একটা হচ্ছে মেরিন ওয়াটার। কিন্তু শোনো, এটার আবার ভেরিয়েশন আছে কি, যে তুমি যদি ওয়ার্ল্ড ওয়াইড দেখো, ওরা কিন্তু প্রন বলে না, বুঝছো? ওরা হচ্ছে একটা বলে ফ্রেশ ওয়াটার শ্রিম্প, একটা বলে মেরিন ওয়াটার শ্রিম্প। হ্যাঁ, মানে জি ম্যাম। ওয়ার্ল্ড ওয়াইড যেটা চলে। কিন্তু আমাদের এই উপমহাদেশে আবার হচ্ছে এরা একটাকে শ্রিম্প বলে, একটাকে প্রন বলে। মানে আমরা তো প্রনজের এটা ফ্রেশ ওয়াটারে চাষ করা হয়, আর যেটা সেম এটা তো এটা কি বা মেরিন ওয়াটার। মেরিন ওয়াটার এটা আমরা জানি, কিন্তু এটা মানে এই এটার মানে শুধুমাত্র আমাদের এই যে কন্টিনেন্টটায় এটা ইউজ করে, যে আমাদের যে সাবকন্টিনেন্টে এটা ইউজ করে আর কি। যে প্রনটা হচ্ছে তোমার ফ্রেশ ওয়াটারের ক্ষেত্রে ইউজ করে, আর শ্রিম্পটা মেরিন ওয়াটারের ক্ষেত্রে ইউজ করে। কিন্তু যদি তোমার ওয়ার্ল্ড ওয়াইড দেখো, যে ওয়ার্ল্ডের বিভিন্ন জার্নাল গুলো দেখো, ওরা হচ্ছে মানে প্রন ইউজ করে না, ওরা বলে যে হচ্ছে মেরিন ফ্রেশ ওয়াটার শ্রিম্প, মেরিন ওয়াটার শ্রিম্প এটা বলে। ওকে ম্যাম। শোনো, তুমি এই জিনিসটা খুব ভালো করে একদিন বুঝবা, বা তুমি কোনো নিজের মতো করে একটা তৈরি করে নিবা, যে যেটা হচ্ছে ফ্রেশ ওয়াটারে মানে শ্রিম্প, এটাকে কিভাবে তুমি ইয়ের সাথে মিলাইতে পারো, সাগরের সাথে বা স্যালাইন ওয়াটারের সাথে মিলাইতে পারো, সেটা একটা বলতে পারো। বা প্রন এটা কোনটার সাথে মিলে যায়, এভাবে একটা নিজে একটা টেকনিক বের করে নিবা, তাহলে দেখবো যে মনে থাকবে। জি ম্যাম, যখন আর্টিকেল গুলো পড়তেছিলাম তখন মানে কয়েক জায়গায় মিল পাচ্ছে আবার কয়েক জায়গায় অমিল পাচ্ছে, হ্যাঁ তাই হ্যাঁ, আবার তোমার আর্টিকেল গুলাই গেলে এটা হবে যে ওরা হচ্ছে প্রন ইউজ করে না, ওরা শ্রিম্প ইউজ করে। একটা ফ্রেশ ওয়াটার শ্রিম্প ইউজ করে, মেরিন ওয়াটার শ্রিম্প ইউজ করে। হ্যাঁ, এটা এটা কনফিউশন হওয়ার কিছু নেই। যদি দেখো যে ফ্রেশ ওয়াটার শ্রিম্প, মেরিন ওয়াটার শ্রিম্প, দেন এটাই ঠিক। আবার যদি দেখো যে প্রন আর শ্রিম্প, তখন যে ভেরিয়েশনটা যে তুমি যেটা জানো সেটাই। তার মানে দুটোই তোমার জানা থাকতে হবে, তাহলে তুমি আর কনফিউশন হবে না। জি ম্যাম, থ্যাংক ইউ। এটা জানতাম না যেটা আপনি বললেন, থ্যাংক ইউ, এখন একটু বুঝতে পারবো। ঠিক আছে, ওকে, আমাদের তাহলে আজকে এ পর্যন্তই। ভালো থাকো, পড়াশোনা করো। ম্যাম আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।